গল্প দাদুর আজকের বিশেষ নিবেদন প্রথম সারির অপরাধ বিজ্ঞানী রায় সাহেবের কেস ডায়েরি পথের পাশে জোড়া খুন। শহর জুড়ে যখন এক বীভৎস হত্যাকাণ্ডের তদন্তে নেবে রায় সাহেব চক্রান্তের আবরণ উন্মোচন করছিলেন কিভাবে, তারই রুদ্ধশ্বাস কাহিনী সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এই ডায়েরির পাতাকে পাঠকের উপযোগী করে সাজিয়েছিলেন। আমরা সেই ডায়েরির হুবহু কাহিনীকে শ্রুতিনাট্যের মাধ্যমে পাঠ করছি। এটি প্রতিদিন প্রকাশনী প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত। অভিনয় ও পাঠে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও মৌসুমী। শুরু হচ্ছে রায় সাহেবের পথের পাশে জোড়া খুন। পুজো হয়ে গেছে, কালী পুজো আসতে খুব বেশি দেরি নেই। এই সময়টা কলকাতায় একটু ঠান্ডা আমেজ পড়ে। ঠিক শীত নয়, তবে শীতে প্রারম্ভ বলা যেতে পারে। অনেকেই এই সময়টাতেও পাখা চালিয়ে ঘুমাতে যান, তবে তার সঙ্গে নিয়ে নেন একটা পাতলা চাদর। এই সময়ের ভোর বড় মনোরম হয়। ঝকঝকে আকাশ, নীল মেঘের রাশি মনটাকে উচাটন করে দেয়। দীর্ঘদিন পুলিশের চাকরি হয়ে গেল, তবু রোমান্টিক মনটা আজও রয়ে গেছে অফিসারের। পুলিশের নাকি আবেগ থাকে না। কই, তার তো আবেগ মরে যায়নি। অফিসার লালবাজারের কোয়ার্টারের জানলা দিয়ে আকাশটা দেখার চেষ্টা করেন। হোক কলকাতা, তবু আকাশ তো। তন্মতায় ছেদ পড়ে টেলিফোনের একটানা আওয়াজে। অফিসার কেডল থেকে রিসিভারটা তুলে নেয়। অন্য প্রান্তে লালবাজারের ডিউটি অফিসার। হ্যালো স্যার, বর্ধমান রোডে একটা পরিত্যক্ত গাড়ির মধ্যে এক ভদ্রলোক আর ভদ্রমহিলার মৃতদেহ পাওয়া গেছে। গাড়িটা ভিতর থেকে লক করা ছিল। কালো কাঁচ থাকায় কিছু দেখা যাচ্ছিল না। ভোর হওয়ার পর অনেকক্ষণ গাড়িটাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বর্ধমান রোডের খৈতান্তে বাংলোর দারোয়ানের সন্দেহ হয়। সে গাড়ির কাছে গিয়ে নজর করে দেখে যে দুটি দেহ সিটের গায়ে এলান রয়েছে। আলিপুরের ওসি স্পটে পৌঁছে গেছেন। ওয়্যারলেসে মেসেজ এসেছে স্যার। অফিসারের মাথায় ঝিলিক দিয়ে ওঠে। আবার হত্যাকাণ্ড, এবার জোড়া খুন। কলকাতার ফের হইচই পড়ে যাবে। কাগজওয়ালাগুলো আবার পুলিশি ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু করবে। অফিসার টেলিফোনেই বিক্রমকে ডেকে পাঠান। তারপর 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে গাড়ি ছুটিয়ে দেন বর্ধমান রোডের দিকে। ময়দানের সীমানা ছাড়িয়ে আলিপুর পশুশালা, ন্যাশনাল লাইব্রেরিকে পিছনে রেখে বেলভিডিয়ারের পাশ দিয়ে জাজেস কোর্ট রোড অতিক্রম করে বর্ধমান রোড। মাঝেরহাট ব্রিজের সঙ্গে সংযোগ রক্ষাকারী রাস্তা বেহালা নতুনভাবে গড়ে উঠছে। অদূর ভবিষ্যতে বর্ধমান রোড যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন বর্ধমান রোড একবারে ফাঁকা। মাঝে মধ্যে দু একটা বাংলো প্যাটার্নের বাড়ি খৈতান, মুরারকা
আগরওয়ালাদের নেম প্লেট ঝকঝক করছে এইসব বাংলোর সামনে। গেটের কাছে উর্দি পরা দাঁড়ানো অফিসার দূর থেকে দেখতে পান যে সাদা রঙের একটা অ্যাম্বাসাডারকে কেন্দ্র করে বেশ ভিড় জমেছে। পুলিশের একটা ভ্যান আর একটা লাল রঙের জিপ দাঁড়িয়ে আছে। 4টি কনস্টেবল ভিড় সরাচ্ছে। অফিসারের জিপ দেখেই এগিয়ে আসেন সামন্ত, আলিপুর থানার ওসি। বয়স হয়েছে, রিটায়ারমেন্টের খুব বেশি দেরি নেই, তবে সজ্জন ব্যক্তি হিসাবে সুনাম আছে। অফিসারকে বললেন সামন্ত, স্যার, 2টো ডেড বডি গাড়ির মধ্যে। গাড়ি স্যার ভিতর দিয়ে লক করা ছিল, আমরা মেকানিক খুলিয়েছি। আসুন স্যার, দেখুন। অফিসার এগিয়ে যান। একজন কনস্টেবল গাড়ির পিছনের দরজাটি খুলে দেয়। বছর 35-এর এক যুবক, দেখে অবাঙালি মনে হয়। পরনে দুধ সাদা চোস্ত আর পাঞ্জাবি, হাতের আঙুলে 4টি আংটি, কবজিতে রোলেক্স রিস্ট ওয়াচ। পাশেই যে নিস্পন্দ দেহটি পড়ে আছে তা অপরূপ সুন্দরী এক যুবতী। গায়ের রং ফর্সা। এখন যে চুলের ফ্যাশনটা চলছে সেই রকম ঘাড় পর্যন্ত ছাঁটা চুল। এর কবজিতেও সোনালি ব্যান্ডের একটি বিদেশি ঘড়ি। মেয়েটির বয়স 28 অথবা 29। শীতেতে সিঁদুর প্রমাণ করে যে মেয়েটি বিবাহিতা। দুজনের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পাশেই ফ্ল্যাক্স আধখোলা অবস্থায় পড়ে আছে। অফিসার হাতে একটা রুমাল জড়িয়ে ফ্ল্যাক্সটা নাকের কাছে তুলে নেন। হুইস্কির গন্ধ চিনতে তার ভুল হয় না। ওসি ফ্ল্যাক্সটা হাতে নিয়ে শোকেন, তারপর বলেন, স্যার, সুসাইড কেস। অফিসার ঘাড় নাড়েন। টু আর্লি টু সে মিস্টার সামন্ত। আইডেন্টিফিকেশন কিছু পেয়েছেন? স্যার, ভদ্রলোকের পকেটে একটা কার্ড পেয়েছি, এই দেখুন স্যার। অফিসার কার্ডটি নিয়ে দেখেন, লেখা রয়েছে পবন আগরওয়াল, সোলার কনস্ট্রাকশন ইন্ডিয়া লিমিটেড। পাশেও চৌরঙ্গির একটা ঠিকানা দেওয়া। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় জোকার একটা ঠিকানা দেওয়া আছে। অফিসার দ্রুত হাতে পবন আগরওয়ালের পাঞ্জাবির পকেট সার্চ করেন। একটা পার্সে প্রায় 8,500 টাকা, একটা চেক বই, কিছু টুকিটাকি কাগজপত্র, দীঘার একটি হোটেলের বুকিংয়ের বিল। অফিসার বিক্রমের দিকে ফিরে বলেন, তুমি এখনই জোকারের ঠিকানায় চলে যাও, পবন আগরওয়ালের ডিটেলস দেখে নাও। কে বলতে পারে এই ভদ্রলোকই পবন আগরওয়াল কিনা? ওসির দিকে ফিরে বললেন অফিসার, আপনি বডি দুটো মর্গে পাঠানোর ব্যবস্থা করুন মিস্টার সামন্ত। পিএম রিপোর্ট ইজ ভেরি আর্জেন্ট ইন দিস কেস। পিএম রিপোর্ট পেলে আমরা এগোতে পারব। তবে সবার আগে এই ভদ্রলোক আর ভদ্রমহিলার পরিচয় জানা দরকার। তবে আমার বিশ্বাস বিক্রম সেটা ঘণ্টাখানেকের মধ্যেই নিয়ে আসবে। অফিসারের অনুমানে কোনো ভুল ছিল না। 1.5 ঘন্টার মধ্যে বিক্রমের টেলিফোন চলে আসে তার কাছে। সোলার কনস্ট্রাকশন ইন্ডিয়া লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পবন আগরওয়ালই গাড়ির মধ্যে নিস্পন্দ অবস্থায় ছিলেন। সঙ্গের যে তরুণীটি, সে পবনের স্ত্রী বৈজয়ন্তী আগরওয়াল। দুজনের বিয়ে হয়েছে বছরখানেক। জোকায় ওদের বিশাল বাড়ি। শান্তিকুঞ্জে থাকতো পবন আর তার স্ত্রী বাবা মায়ের সঙ্গে। গতকাল সন্ধ্যায় ওরা দীঘা যাবে বলে গাড়ি নিয়ে বেরিয়েছিল। ম্যারেজ অ্যানিভার্সারি সামনে, সেটা ওরা দীঘাতেই পালন করবে ঠিক করেছিল। কিন্তু তারপরেই
এই দুর্ঘটনা। পবন আগরওয়ালের বাবা রামলাল আগরওয়াল লালবাজারে পৌঁছে যান অল্পক্ষণের মধ্যেই। বিক্রম ওদের খবর দিয়েছে। ওরা বর্ণনা শুনে নিশ্চিত যে মৃতদেহ দুটি পবন এবং বৈজন্তী। রামলালের ভাই শ্যামলাল পুলিশ মর্গে পৌঁছে গেছেন বডি আইডেন্টিফিকেশনের জন্য। অফিসার স্বস্তি নিঃশ্বাস ফেলেন। মৃতদেহ দুটি অজ্ঞাত কুলশীলের নয়। তা যে নয় সেটা অবশ্য তিনি আগেই বুঝতে পেরেছিলেন। পাশাপাশি এটাও বুঝতেও তার অসুবিধে হয়নি যে নিছক টাকা পয়সার লোভে এই হত্যাকাণ্ড ঘটেনি। হ্যাঁ, এই দুটো হত্যাকাণ্ডই, কারণ আত্মহত্যা করলে কেউ গাড়ির দরজা বন্ধ করে রাস্তায় হুইস্কি খেয়ে আত্মঘাতী হয় না। এর পেছনে অন্য রহস্য আছে। সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। অফিসার ঠিক করেন যে পোস্টমর্টেম রিপোর্টের জন্য তাকে অপেক্ষা করতেই হবে। তার আগে রামলাল আগরওয়ালের সঙ্গে কথা বলা দরকার। বিক্রম খবর দিয়েছে যে তিনি এদিকেই আসছেন। অফিসারকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। কিছুক্ষণের মধ্যে সেন্টি এসে খবর দেয় যে রামলাল আগরওয়ালের নামে এক ভদ্রলোক দেখা করতে চান। অফিসার তাকে ভিতরে আনার নির্দেশ দেন। মিনিট খানেকের মধ্যে ৬০-৬২ বছরের এক সুপুরুষ ভদ্রলোক ঘরে ঢোকেন। পরনে আদির পাঞ্জাবি ধুতি, পায়ে সাদা চপ্পল। ভদ্রলোকের চোখ মুখ লাল, চুল উস্কো উস্কো। অফিসার বললেন, মিস্টার আগরওয়াল, আপনি নিশ্চয় শুনেছেন। অফিসারকে থামিয়ে দিয়ে রামলাল আগরওয়াল ধরা গলায় বলে, আমার কপাল পোড়ার কথা শুনেছি স্যার। একটু আগে আমার ভাই শ্যামলাল বডি দুটো আইডেন্টিফাই করেছে। স্যার, ওদের মারলো কে? অফিসার বললেন, আমরা সবে তদন্ত শুরু করছি, তবে আশা করছি অপরাধীদের গ্রেপ্তার করতে কোনো অসুবিধা হবে না। রামলাল আগরওয়াল বললেন, আমার ছেলেটা ভালো ব্যবসা করছিল, নিজের কোম্পানি দিয়ে খুলেছিল। কি হলো বলুন তো? কে ওদের মারলো? বেটার বিয়ে দিলাম, আমার বৌমা MA পাস ইংরেজিতে। ওরা লখনৌর বাসিন্দা। ওর বাবা মাকে আমি কি বলবো? টেলিফোনটা ঝনঝন করে বেজে ওঠে। অফিসার রিসিভার তুললেন। স্যার, মর্গ থেকে বলছি, PM রিপোর্টটা নিয়ে আসছি। ইট ইজ আ ক্লিন কেস অফ মার্ডার। বিক্রম ৮ ঘন্টার মধ্যে পৌঁছে যায় মোটা ম্যানিলা এনভেলপটি নিয়ে। এর মধ্যেই আছে পবন আগরওয়াল আর বৈজন্তী আগরওয়ালের পোস্টমর্টমের রিপোর্ট। অফিসের দ্রুত হাতে খুলে নেন ম্যানিলা এনভেলপটি। ডাক্তার সেনগুপ্ত দীর্ঘদিন মমিনপুরে পুলিশ মর্গের চিকিৎসক, বয়স্ক ব্যক্তি। তার ডিটেকশনের উপর গভীর আস্থা অফিসারের। অফিসার চোখ বোলাতে শুরু করেন PM এর রিপোর্টের উপর। পবন আগরওয়াল এবং বৈজন্তী আগরওয়ালকে হত্যা করা হয়েছে গলা টিপে। রাত 12টা থেকে 12টা 20-র মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহ যখন আবিষ্কৃত হয়েছে তখন থেকে ব্যাক ক্যালকুলেশন করে এই তথ্য পাওয়া গেছে যে অথবা যারাই বৈজন্তী এবং পবনকে হত্যা করুক, সে কিংবা তার হাতে গ্লাভস পরে নিয়েছিল।
দুজনেই যে মৃত্যুর আগে কোনো প্রতিরোধের চেষ্টা করেছিল এমন কোনো ইঙ্গিত তার শরীরে পাওয়া যায়নি। অনেকটা যেন বিনা প্রতিরোধেই আততায়ীদের হাতে নিজেদের সমর্পণ করেছে পবন আর বৈজয়ন্তী। ডাক্তার সেনগুপ্ত তার রিপোর্টে বিস্ময় প্রকাশ করেছেন এ ব্যাপারে। তবে দুজনের পাকস্থলীতে যে খাদ্যাবশেষ পাওয়া গেছে তাতে অ্যালকোহলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ হুইস্কির বোতলটি ক্যামোফ্লেজ করার জন্য রাখা হয়েছিল। মোটামুটি একটা ধারণা সৃষ্টির চেষ্টা হয়েছিল যে হুইস্কির সঙ্গে বিষ মিশিয়ে তা পান করে আত্মহত্যা করেছেন পবন এবং বৈজয়ন্তী। কিন্তু পাকস্থলীতে বিষের কোনো অস্তিত্ব ছিল না, শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ ছিল না। বৈজয়ন্তীর পিঠে অবশ্য পুরনো কয়েকটি কালশিটের দাগ পাওয়া গেছে, যা চাবুক অথবা শক্ত কিছু দিয়ে মারলেই হওয়া সম্ভব। তবে দাগগুলো পুরনো, অন্ততপক্ষে দিন 10-12। এছাড়া পবন আগরওয়াল যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে কিছুদিন আগে তারও প্রমাণ আছে তার শরীরে। পোস্টমর্টমে সেই তথ্য উঠে এসেছে। অফিসার পোস্টমর্টমটি রিপোর্টটি বন্ধ করে বিক্রমের দিকে তাকান। বিক্রম, তাহলে দেখা যাচ্ছে যে গলা টিপে পবন আর বৈজয়ন্তীকে হত্যা করা হয়েছে, এবং অবশ্যই বর্ধমান রোডে করা হয়নি, হয়েছে অন্য কোথাও। তারপর ওদের নিজেদের গাড়িতে এনে ঢুকিয়ে দরজা লক করে দেওয়া হয়েছে, কিন্তু দরজা ভিতর থেকে লক হলো কিভাবে? বিক্রম অফিসারের দিকে তাকিয়ে বললেন, স্যার কিভাবে? অফিসার হাসেন। ভেরি সিম্পল আনসার বিক্রম। ওদের দুটো মৃতদেহ গাড়ির সিটে বসিয়ে দিয়ে হুইস্কির বোতল আর ফ্লাস্ক পাশে সাজিয়ে দরজা লক টেনে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেই হলো, বাস। বিক্রম বললেন, ইয়েস স্যার, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। অফিসার বললেন, বিক্রম বাবু, আর একটা ব্যাপারও নিশ্চিত হয়ে গেল, আততায়ীরা সংখ্যায় অনেক ছিল। নাও গেট রেডি। পবন আর বৈজয়ন্তী সম্পর্কে অনেক ইনফরমেশন জোগাড় করতে হবে। পবন আগরওয়ালের সোলার কনস্ট্রাকশন ইন্ডিয়া লিমিটেড অফিসটি রীতিমতো ঝাঁ চকচকে। অফিস থেকে বুঝতে অসুবিধা হয় না যে একটা বিশেষ ধরনের সোলার হিটারের এজেন্সি নিয়ে পবন নিজের ব্যবসা শুরু করেছিল। তারপর প্রমোটিংয়ের ব্যবসার নামে দক্ষিণ কলকাতা আর নতুন গড়ে ওঠা বেহালায় ইদানিং যে মাল্টি স্টোরির বাড়িগুলো উঠছে তার মধ্যে কয়েকটি পবনের সোলার কনস্ট্রাকশনের বানানো। রামলাল বলেছিলেন যে তাদের পারিবারিক ব্যবসা শুকনো ফলের কারবারে পবন ঢুকতে চায়নি। সেন্ট জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর পবন নিজে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়, তারপরই সাফল্য। পবন ইদানিং ওর স্ত্রী বৈজয়ন্তীকেও ব্যবসার কাজে লাগিয়েছিল। বৈজয়ন্তী সোলার কনস্ট্রাকশনের চিফ এক্সিকিউটিভ হিসাবে কাজ করত। অফিসার ভেবেছিলেন যে হয়তোবা সোলার কনস্ট্রাকশন অফিসে তালা ঝুলছে দেখবেন, কিন্তু তা নয়, রীতিমতো কাজ চলছে সোলার কনস্ট্রাকশনে। রিসেপশনে যথারীতি একটি মেয়ে বসে আপন মনে খুটখুট করে টাইপ করে যাচ্ছে। তবে অফিসার লক্ষ্য করেন যে মেয়েটির শাড়িতে একটা কালো ব্যাজ লাগানো। মালিকের প্রয়াণে সম্ভবত সোলারের কর্মীরা কালো ব্যাজ পরছে। অফিসার নিজের পরিচয় দিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করেন যে ভারপ্রাপ্ত কার সঙ্গে কথা বলা যাবে। মেয়েটি জানায় যে
জেনারেল ম্যানেজার শ্যামলাল আগরওয়াল আছেন অফিসে, তার সঙ্গে কথা বলা যেতে পারে। রামলাল আগরওয়াল, তার ভাই শ্যামলাল, অফিসার আগেই নামটা শুনেছেন। কাচের ঘরে ঘেরাটোপের মধ্যে বসেছিলেন শ্যামলাল। নামটা শুনে যতটা বয়স্ক মনে হয়, শ্যামলাল আদপে তা নন। বছর 40-42 বয়স হবে শ্যামলালের। পরনে কালো ট্রাউজার, দামি শার্ট, মানানসই জুতো, চোখে রিমলেস চশমা, মার্জিত চেহারা। শ্যামলাল যে শৌখিন মানুষ তা বুঝতে অসুবিধা হয় না অফিসারের। শ্যামলাল অফিসারকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সৌজন্য দেখায়, তারপর বলেন, বডিটা কাল সকালের আগে ছাড়ছেন না আপনারা? সব ব্যবস্থা করে অফিসে এলাম। একটা বড় অর্ডার আছে কেরালে, অফিস খোলা না রাখলে চলবে না। অফিসার শ্যামলালকে বললেন, মিস্টার আগরওয়াল, আপনি এই কোম্পানিতে কতদিন আছেন? সিন্স ইনসেপশন। পবন আমার ভাতিজা হলেও আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। আপনি কি বলতে পারেন যে পবন আগরওয়ালের কোনো শত্রু ছিল কিনা? দেখুন, আমরা যারা ব্যবসা করে খাই তাদের অনেক ধরনের শত্রু থাকে, তবে পবন ওয়াজ লাভড বাই এভরিওয়ান। জানি না কে ওকে আর বৈজয়ন্তীকে এইভাবে মারল, তবে ওর প্রাক্তন ইনলজরা ওকে খুব বিরক্ত করছিল। প্রাক্তন ইনলজ মানে? পবনের কি আগে একবার বিয়ে হয়েছিল? আনফর্চুনেটলি ইয়েস। আপনি নিশ্চয়ই গুপ্তা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর নাম শুনেছেন, বিখ্যাত ল্যামিনেটের ব্যবসায়ী। ওদের বাড়ির মেয়ে রুক্মিণীর সঙ্গে পবনের প্রথম বিয়ে হয়। 3 বছর টিকেছিল বিয়েটা, পরে ডিভোর্স হয়ে যায়। রুক্মিণী এখন নিজে একটা ব্যবসা চালায়, গ্লেজ টাইলসের। ডিভোর্সের কারণ মানসিক দূরত্ব। পবন ঘরোয়া ছেলে, রুক্মিণী অত্যন্ত ফাস্ট লাইফ, অ্যাডজাস্ট হলো না। রুক্মিণীর বাবা মা কেন বিরক্ত করছিলেন পবনকে? একটা ল্যান্ডের জন্য। যাদবপুরের কাছে রুক্মিণী আর পবনের নামে একটা বড় জায়গা কেনা হয়েছিল, ওটার ভাগ এখন ওনার চান। অফিসার শ্যামলালের কাছ থেকে বিদায় নেন। এবার লক্ষ্য রুক্মিণী, এই কাহিনীর দ্বিতীয় নারী। গুপ্তা অ্যান্ড অ্যাসোসিয়েটসের অফিসটি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে। ল্যামিনেটের ব্যবসায় পূর্ব ভারতে এই সংস্থার সুনাম দুর্দান্ত। তার থেকেও বড় কথা, ওদের এই গড়িয়াহাট অফিসটি স্থাপত্য দৃষ্টি আকর্ষণ করে রাস্তার পথ চলতি মানুষদেরও। এল টাইপের বিল্ডিং, কালো রঙের গ্লেজ টাইলস দিয়ে মোড়ানো। এই বাড়ির মেয়ে যে গ্লেজ টাইলসের ব্যবসা করবে তাতে আর বিস্ময়ের কি আছে? অফিসার ভাবেন। গুপ্তা অ্যান্ড অ্যাসোসিয়েটের রিসেপশনে বেশ সাজানো গোছানো, আকারে বড়। অফিসার ঢুকতেই রিসেপশনিস্ট মেয়েটি চোখ তুলে তাকায়। অফিসার নিজের ভিজিটিং কার্ডটি মেয়েটেই টেবিলে রেখে বলেন, লালবাজার থেকে আসছি, রুক্মিণী গুপ্তার সঙ্গে দেখা করতে চাই। রিসেপশনিস্ট মেয়েটি সম্ভবত গোয়ানিজ ক্রিশ্চান। একটু ইতস্তত করে সে, বলে, রুক্মিণী গুপ্তাকে আপনি পাবেন এই বিল্ডিং এর 3 তলায়। ওটাই ইউনিক গ্লেজ টাইলস কর্পোরেশনের অফিস। বাঁদিকে চলে যান, ওখানে লিফট আছে। অফিসার আর বিক্রম বাঁদিকে এলভিটারে ওঠেন। কয়েক সেকেন্ডের মধ্যে ওরা পৌঁছান 3 তলায় ইউনিক গ্লেজ টাইলসের অফিসে।
এখানে আলাদা রিসেপশন। তবে এখানে আর অফিসারকে আলাদাভাবে নিজের পরিচয় দিতে হলো না। সম্ভবত গুপ্তা অ্যাসোসিয়েটস রিসেপশনিস্টই ইন্টারকমে খবর দিয়ে রেখেছিলেন। ইউনিকের রিসেপশনিস্ট অফিসারকে দেখেই বলেন, চলুন রুক্মিণী গুপ্তার কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। সরু করিডর দিয়ে হেঁটে গিয়ে রুক্মিণী গুপ্তার চেম্বার। ঠিক কিউবিকল নয়, তার থেকে বড় কিছু। রিসেপশনিস্ট মেয়েটি দরজা টেনে ঢুকিয়ে দেন অফিসারকে। ভিতরে ঢুকে যে ভদ্রমহিলাকে দেখেন তাকে দেখে কিছুটা বিস্ময়ই হন অফিসার। নামি কয়েকটি সাবান সংস্থার বিজ্ঞাপনে এই ভদ্রমহিলাকেই দেখেছেন না? অফিসারের বিস্ময় ভরা দৃষ্টি দেখে রুক্মিণী গুপ্তা বলেন, আপনি কিছু ভুল করেননি অফিসার। সাবানের বিজ্ঞাপনে আপনি আমাকেই দেখেছেন। মডেলিং করাটা আমার হবি। ঝকঝকে চেহারা বলতে যা বোঝায়, রুক্মিণী গুপ্তার চেহারা ঠিক তাই। দীর্ঘাঙ্গী, গায়ের রং ফর্সা আর কালোর মাঝামাঝি, মাথার চুল ঘাড় পর্যন্ত ছাঁটা। গ্ল্যামার বলতে যা বোঝায়, রুক্মিণীর চেহারায় তা প্রচুর পরিমাণে আছে। অফিসার রুক্মিণীকে বলেন, মিস্টার পবন আগারওয়াল আপনার প্রাক্তন স্বামী? হ্যাঁ, কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। সেটা জানি, কিন্তু এটা বোধহয় আপনার জানা নেই যে মিস্টার আগারওয়াল এবং তার স্ত্রী বৈজয়ন্তী আগারওয়াল খুন হয়েছেন আততায়ীদের হাতে। রুক্মিণী বোবা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেন অফিসারের দিকে। তারপর বললেন, আমি জানতাম। রুক্মিণী গুপ্তার কথা শুনে অফিসার অবাক চোখে তাকিয়ে থাকেন তার দিকে। রুক্মিণী গুপ্তা নিহত পবন আগরওয়ালের প্রাক্তন স্ত্রী। বলছেন যে তিনি জানতেন যে পবন আগরওয়ালের এইভাবে মৃত্যু হবে? অফিসার রুক্মিণী গুপ্তাকে বলেন, আপনি যদি ব্যাপারটা একটু এক্সপ্লেন করেন তাহলে ভালো হয় ম্যাডাম। পবন আগারওয়ালের বিরুদ্ধে কি কোনো চক্রান্ত সাজানো ছিল যেটা আপনি জানতেন? রুক্মিণী অফিসারের দিকে তাকান। অফিসার একটা প্রচ্ছন্ন বেদনা ভরা আরতি দেখতে পান রুক্মিণীর দু চোখে। রুক্মিণী চমৎকার বাংলা বলেন। অফিসারের চোখ থেকে নিজের চোখ 1 ইঞ্চিও না সরিয়ে তিনি বললেন, পবনের পারিবারিক কাঠামোটাই গোলমালে ভরা অফিসার। ওদের বাড়িতে একটা মানসিক অসুস্থতা আছে। পবনও তার ব্যতিক্রম নয়। আমার সঙ্গে পবনের ডিভোর্সের ব্যাপারটা কেন হয়েছিল সেটা যদি জানতে পারেন তাহলে বুঝবেন যে পরিবারটি কতটা অসুস্থ। অফিসার বললেন, দেখুন রুক্মিণী, আমি জানি যে দুটি নারী পুরুষের বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা কতটা কষ্টের। কি কারণে এই বিচ্ছেদ সেটাও সবসময় বলা যায় না, কিন্তু যেহেতু এটা খুনের তদন্ত চলছে এবং যিনি খুন হয়েছেন তিনি আপনার প্রাক্তন স্বামী, তার সঙ্গে খুন হয়েছেন আপনার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী, সেই কারণেই আমার মনে হয় যে আপনার সমগ্রটাই খুলে বলা উচিত। রুক্মিণী বেল বাজিয়ে বেয়ারাকে 2 কাপ কফি আনতে বলে বললেন, আপনি শ্যামলাল আগরওয়ালকে মিট করেছেন? করেছি। তাহলে জেনে রাখুন, আমার এবং পবনের বিচ্ছেদের মূলে এই শ্যামলাল আগরওয়াল। শ্যামলাল পবনের বাবা রামলাল আগরওয়ালের নিজের ভাই নয়, বইমাত্র বলা যাবে না, বলা যেতে পারে অবৈধ ভাই। রামলালের বাবা কৃষ্ণলালের একটি সন্তান রামলাল। কৃষ্ণলালের একটি রক্ষিতা ছিল পতিতালয়, যমুনাবাই। তার গর্ভেই শ্যামলালের জন্ম। যমুনাবাইয়ের মৃত্যুর পর কৃষ্ণলাল শ্যামলালকে নিজের বাড়িতে এনে মানুষ করেন।
রামলাল ভালো মানুষ, ব্যবসা বাণিজ্য বোঝেন, কিন্তু শ্যামলালের দাপটের কাছে শিশুর মতো হয়ে থাকে। রামলালের এই ভালো মানুষের সুযোগ নিয়ে শ্যামলাল আখের গুছিয়ে নেয়। আপনাকে বলতে খারাপ লাগছে, রামলালের স্ত্রী মেনকা দেবীর সঙ্গে শ্যামলালের একটা অবৈধ সম্পর্ক আছে। মেনকা দেবী রামলালের থেকে 17 বছরের ছোট। আগরওয়াল পরিবারে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখি যে এমনকি পবনও শ্যামলালের ইশারায় চলে। আমি এর প্রতিবাদ করি, এরপরে শ্যামলালের ছুরি আমার দিকে তাক হয়। আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়। ব্যক্তিত্বহীন পবন তা মেনে নেয়। আমিও ওই বাড়িতে হাঁপিয়ে উঠছিলাম। মিউচুয়ালি ডিভোর্স নিই আমরা। পরে শ্যামলাল নিজের পরিচিত একজন মেয়ে বৈজয়ন্তীর সঙ্গে পবনের বিয়ে দেয়। শ্যামলাল যে বাড়িতে আছে সেখানে কখনো ভালো হতে পারে না। একটা না কথা বলে হাঁপাতে থাকে রুক্মিণী। রুক্মিণী একটু হাঁপ ফেলার অবসর দিয়ে অফিসার বললেন, আপনার কথা অনুযায়ী রুক্মিণী দেবী ধরে নিচ্ছে শ্যামলাল অত্যন্ত ঘোরেল ধরনের মানুষ, কিন্তু প্রতিটা হত্যাকাণ্ডের পিছনে মোটিভ থাকে। এই জোড়া হত্যাকাণ্ডের পিছনে শ্যামলালের কি মোটিভ থাকতে পারে বলে আপনার অনুমান? রুক্মিণী হাসেন। দেখুন অফিসার, পবন হচ্ছে আগরওয়াল পরিবারের একমাত্র ওয়ারিশান। পবনের অবর্তমানে তার যদি কোনো সন্তান না থাকে তাহলে সমস্ত সম্পত্তির মালিক হবেন তার স্ত্রী, বর্তমান স্ত্রী বৈজয়ন্তী। যেহেতু পবনের কোনো সন্তান নেই, তাই বৈজয়ন্তীকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে লাভবান হবে শ্যামলাল। তাহলে অফিসার বললেন, তর্কের খাতিরে আপনার কথা যদি মেনেও নিই, তাহলে একটা প্রশ্ন ওঠে যে যেহেতু রামলাল আগরওয়াল এখনো জীবিত, মেনকা দেবীও বেঁচে আছেন, তাহলে পবন আগরওয়াল আর বৈজয়ন্তী আগরওয়ালের মৃত্যু হলে সরাসরি সম্পত্তি তো শ্যামলালের হস্তগত হবে না? কাঁধ ঝাঁকালো রুক্মিণী। দেখুন, শ্যামলালের নেক্সট টার্গেট বোধ হয় রামলাল আগরওয়াল এবং মেনকা দেবী। অবশ্য মেনকা দেবীকে উনি কিছু করবেন না। বিধ্বস্ত তরুণী ভার্যাকে নিয়ে উনি ভালোই আছেন। অফিসার রুক্মিণীর দিকে তাকিয়ে বলেন, যাদবপুরের ল্যান্ডটা নিয়ে আপনার সঙ্গে পবন আগরওয়ালের গন্ডগোলটা কি হয়েছিল? দেখুন, ওই ল্যান্ডটা আমার এবং পবনের জয়েন্ট প্রপার্টি ছিল। আমার বাবার দেওয়া কিছু টাকা ওতে লাগানো ছিল। যখন আমাদের ডিভোর্স হয় তখন ওই ল্যান্ডের দখলি সত্ত্বটি আমি সঙ্গত কারণেই ছাড়িনি। আমার বাবা ওই জমির একটা অংশে গ্লেস টাইলসের একটা ফ্যাক্টরি বসানোর চিন্তা ভাবনা করেছেন। ল্যান্ডটা ছাড়ার কোনো প্রশ্নই নেই। এটা নিয়ে হয়তো কোর্ট কাছারিও হতো। জানি না পবনের মৃত্যুর পর কি হবে। আপনার সঙ্গে পবন আগরওয়ালের অথবা বৈজয়ন্তী আগরওয়ালের যোগাযোগ ছিল? একটু ইতস্তত করেন রুক্মিণী, তারপর বললেন, দেখুন অফিসার, আপনাকে লুকোবো না। মাত্র সপ্তাহখানেক আগেই আমাকে পবন টেলিফোন করেছিল। বলেছিল যে একটা জরুরি প্রয়োজনে আমাকে আমার সঙ্গে দেখা করতে চায়। জানি না ওর কি প্রয়োজন ছিল। তার আগেই তো সব শেষ হয়ে গেল। অফিসার রুক্মিণীকে বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ রুক্মিণী, আপনার কাছ থেকে অনেকটাই সাহায্য পাওয়া গেল। প্রয়োজনে আপনাকে আবার বিরক্ত করব। মাই প্লেজার। রুক্মিণীর কাছ থেকে
বিদায় নিয়ে বাইরে এসে অফিসার বিক্রমকে বললেন, সব্যসাচীকে খবর দাও, রুক্মিণীর উপর আমাদের নজর রাখতে হবে। তুমি শ্যামলালকে ডিল করো। মনে হচ্ছে যে কেসটা খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছচ্ছে। লালবাজারে পৌঁছে অফিসার ডেকে পাঠায় তার বহুদিনের বিশ্বস্ত এক পুরনো সহকর্মীকে। রমেন ভট্টাচার্য অফিসারের একবারে নিজের হাতের লোক। রমেনকে বললেন অফিসার, রমেন, তুমি তো পতিতালয়ে ভিটে অনেক দিন কাজ করেছো। যমুনাবাই নামে এক বারবনিতার সম্পর্কে আমার খবর চাই। ভদ্রমহিলা সম্ভবত মারা গেছেন। কৃষ্ণলাল আগরওয়াল নামে এক বড় ব্যবসায়ী তিনি রক্ষিতা ছিলেন। শ্যামলাল বলে তাদের একটি ছেলের জন্ম দেয় যমুনাবাইয়ের গর্ভে। দ্যাটস অল। রমেন বললেন, স্যার 2 ঘন্টা সময় দিন, আমি গেলাম আর এলাম। রমেন বলে গিয়েছিল যে সে 2 ঘন্টা সময় নেবে, কিন্তু বাস্তবে সে 1.5 ঘন্টার মধ্যেই হাজির হয়ে যায়। অফিসার জানতেন যে রমেনই এই কাজটা ভালো পারবে। এসবির ইনফরমার হিসাবে সে অনেক দিন কাজ করেছে পতিতালয়ের বিটে। রমেনকে অনেক আগে আসতে দেখে তিনি তাই অবাক হন না। রমেন বললেন, স্যার আপনার ইনফরমেশন একদম পাক্কা। যমুনাবাই বেনারস থেকে এখানে এসেছিল, ঠমক ঠমক ছিল, ভালো ঠুমরি গাইত। কৃষ্ণলাল আগরওয়াল নামে এক যুবক তার ঘরে আসতো। পরে এই কৃষ্ণলালের রক্ষিতা হয় যমুনাবাই। বড় ব্যবসা ছিল, রীতিমতো বড় ব্যবসায়ী। সে যমুনাবাইকে রানীর মর্যাদা দিয়েছিল। স্যার এইসব ক্ষেত্রে যা হয় যমুনাবাইয়ের ক্ষেত্রে তা হয়নি। মধু ফুরিয়ে গেলেই মৌমাছি উড়ে যায়, কিন্তু কৃষ্ণলাল আলাদা জায়গায় বাড়ি ভাড়া করে যমুনাবাইকে রেখেছিল। কৃষ্ণলাল মারা যাওয়ায় 2 বছরের মধ্যে যমুনাবাইও মারা যায়। তবে স্যার একটা ইনফরমেশন আপনার ভুল আছে। যমুনাবাইয়ের গর্ভে যমজ ছেলে মেয়ে হয়েছিল কৃষ্ণলালের। ছেলের নাম শ্যামলাল, কিন্তু মেয়েটির 10 বছর বয়স হওয়ার পর তাকে অন্য কোথাও পাঠিয়ে দেন যমুনাবাই আর কৃষ্ণলাল। সেই মেয়েটির খোঁজ পতিতালয়ের আর কেউ দিতে পারেনি। কেউ জানে না যে মেয়েটি কোথায় আছে। রমেন থামে। অফিসার রমেনকে ধন্যবাদ দিয়ে বলেন, থ্যাংক ইউ রমেন, অনেকটাই কাজে লাগবে তোমার তথ্য। তুমি এখন যেতে পারো, পরে প্রয়োজন হলে তোমাকে ডেকে নেব। রমেন চলে যেতে হাতের পেন্সিলটা নিয়ে কপালে ঠুকতে থাকেন অফিসার। তার মানে কৃষ্ণলালের একটি মেয়ে ছিল, শ্যামলালের বোন, রামলালেরও বোন, পবনের পিসি। সেই মেয়েটি এখন কোথায়? বিদ্যুৎ চমকের মতো একটি ভাবনা খেলে যায় অফিসারের মাথায়। তিনি বিক্রমকে ডেকে পাঠান। বিক্রম আসতেই তিনি তাকে বলেন, তুমি ইন্ডিয়ান এয়ারলাইন্স এর অফিসে গিয়ে খোঁজ নাও লখনৌর কোনো ডাইরেক্ট ফ্লাইট কাল যাচ্ছে কিনা, আর রুক্মিণী শ্যামলালকে শ্যাডো করার ব্যাপারটি ঠিক আছে তো? বিক্রম বলে, হ্যাঁ স্যার, দে আর বিট কভার্ড। আমি নিজেই অফিসার পাঠিয়ে দিয়েছি, সব্যসাচী ইন কমান্ড। ভেরি গুড বিক্রম, যদি লখনৌর ডাইরেক্ট ফ্লাইট থাকে তাহলে বুক 2 টিকিটস, 1 ফর মি অ্যান্ড আদার ফর ইউ। কালই আমরা লখনৌ যাব। বিক্রম চলে যাওয়ার পর অফিসার জিপটি বের করেন। উদ্দেশ্যহীনভাবে জিপ চালিয়ে দেন। কর্মব্যস্ত ডালহৌসি ছাড়িয়ে চিড়িয়াখানা, ন্যাশনাল লাইব্রেরিকে
পিছনে ফেলে ডায়মন্ড হারবার রোড, বেহালা পেরিয়ে গেল। জোকা এখনো গ্রাম, কিছু কিছু বড় ইমারত, পুরনো বাংলো প্যাটার্নের বাড়ি। এইরকম একটি বাড়ির সামনেই গাড়ি দাঁড় করান অফিসার। এটাই আগরওয়ালদের বাড়ি। কে জানে এই বাড়ির ইট পাথরে আরও কত রহস্য লেখা আছে। লগ্ন এয়ারপোর্টটি ছোট, তবে বেশ সাজানো গোছানো। কানপুরের বড় বড় ব্যবসায়ীরা এই এয়ারপোর্টই ব্যবহার করেন। তাছাড়া লগ্ন উত্তরপ্রদেশের রাজধানী হওয়ার সুবাদে এই শহরটি একটি আলাদা গুরুত্ব আছে। পর্যটন নগরী হিসেবেও লগ্ন বেশ নামকরা। সেই ওয়াজিদ শাহের আমল থেকেই লগ্ন রমরমা শুরু। এখানকার ভুলভুলিয়া রেসিডেন্সি দেখতে হাজার হাজার মানুষ আসেন। লগ্নর চিকনের কাজ বিশ্ববিখ্যাত। অফিসার বিক্রমকে সঙ্গে নিয়ে লগ্নর টারম্যাকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। একটি অসম্ভব মিশনে এসেছেন তিনি। তার সূত্র শুধু একটাই। পবন আগরওয়ালের দ্বিতীয় স্ত্রী বৈজন্তী আগরওয়াল এই লগ্ন শহরে পড়াশোনা করেছিল। এখানকার বিশ্ববিদ্যালয়ে সে ইংরেজি পোস্ট গ্র্যাজুয়েট। বিয়ের আগে তার টাইটেল ছিল শুক্লা। ব্যাস এইটুকু ইনফরমেশন নিয়েই তিনি উড়ে এসেছেন লগ্নয়। একটা অঙ্ক তার আছে, 2 2 4 হতে পারে, আর 5 হওয়া অসম্ভব নয়। অফিসার এর আগে লগ্নতে বার কয়েক এসেছেন। এখানে এলে তিনি ক্ল্যারিজ হোটেলেই ওঠেন। এবারও টেলিফোনে ক্ল্যারিজে 2টো রুম বুক করে রেখেছেন তিনি। একটা অ্যাম্বাসাডার গাড়ি ভাড়া করে ফেলেন অফিসার 2 দিনের চুক্তিতে। তিনি যে কাজে এসেছেন তাতে 2টো দিনই যথেষ্ট বলে মনে হয়। অ্যাম্বাসাডারটি নিয়ে তিনি ক্ল্যারিজের উদ্দেশ্যে রওনা হন এবং মিনিট মধ্যেই হোটেলটিতে পৌঁছে যান। না, এতটুকু বদলায়নি ক্ল্যারিজ। সেই রকম পুরনো আমলের স্থাপত্যই আছে, ভিতরে আধুনিক ব্যবস্থা। নিজেদের ঘরে গিয়ে মুখে চোখে জল দিয়ে অফিসার আর বিক্রম 1 কাপ করে চা খেয়ে নেন। তারপর তারা রওনা হন লগ্ন ইউনিভার্সিটির দিকে। বেশি দূরে নয়, পৌঁছে যাওয়া যাবে 15 মিনিটের মধ্যেই। অফিসারের অনুমান অভ্রান্ত। মিনিট 15 থেকে 20 মধ্যেই লগ্ন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান তারা। পুরনো রীতির বিশাল বাড়ি, খিলানের উপরে তৈরি ইমারত, সামনে সবুজ লন। বিশ্ববিদ্যালয়ের এই লনটিতে নানা বয়সে ছেলেমেয়ের ভিড়। ভিড়ের পাশ কাটিয়ে অফিসার পৌঁছে যান বিশ্ববিদ্যালয় অফিসে। এক অফিসারের কাছে নিজের পরিচয় এবং কার্ড দিয়ে জানান যে তিনি দেখা করতে চান ডিনের সঙ্গে। অফিসার ভদ্রলোক এক মুহূর্ত দেরি করেন না, একটুখানি ভেতরে গিয়ে ফিরে এসে বলেন, ডিনের চেম্বার ওই বাঁদিকে, আপনারা চলে যান। ছোট্ট কাজ ঘেরা চেম্বার, ভিতরে বসে বছর 58 এক ভদ্রলোক। মাথার চুল সব পাকা, পান খাচ্ছেন অনবরত, জর্দার খুশবুতে ঘরটা ভরে গেছে। টেবিলে ওর একটা ছোট্ট কাঠের বোর্ডে লেখা ডক্টর গোপাল মিশ্র। অফিসার নমস্কার জানিয়ে বলেন, ডক্টর মিশ্র, আমি কলকাতা থেকে আসছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পুলিশ থেকে আসছি। একটা তদন্তের ব্যাপারে আপনার সাহায্য দরকার। বছর 3-4 আগে বৈজন্তী শুক্লা বলে একটি মেয়ে আপনাদের এই ইউনিভার্সিটি থেকে ইংলিশে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে। এই মেয়েটিরই ডিটেলস চাইছিলাম। আনফর্চুনেটলি মেয়েটির হত্যা করা হয়েছে। গোপাল মিশ্র বললেন, এত দূর থেকে এসেছেন, সাহায্য আপনি সবই পাবেন। দাঁড়ান, আমি স্টুডেন্টস ক্লার্ককে ডাকছি,
আর ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্টকেও ডাকছে। ওনারাই আপনার সব প্রশ্নের জবাব দিতে পারেন। অল্প কিছুক্ষণের মধ্যেই পায়জামা পাঞ্জাবি পরনে, মাথায় ফেস টুপি এক ভদ্রলোক ঢোকেন ডিনের অফিসে। অফিসার অবাক হয়ে দেখেন যে এই ভদ্রলোকও পান চিবোচ্ছেন। লগ্নর সব লোকই কি পান খায়? ডক্টর মিশ্র বললেন, ইনি হচ্ছেন আমাদের স্টুডেন্ট ক্লার্কের মেহবুব হোসেন। মেহবুব সাহেব, ইনি কলকাতার একজন পুলিশ অফিসার। একটা হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে এসেছেন। আপনার সঙ্গে কথা বলতে চান। সম্ভবত বৈজন্তী শুক্লা বলে একটি মেয়ের কথা উনি জানতে চাইবেন। আপনি আমার রেজিস্টার দেখে যতটা সম্ভব তথ্য একে দিন। মেহবুব হোসেন আদাব জানিয়ে চলে যাওয়ার আগে জানিয়ে যান, আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি। মেহবুব হোসেনের যাওয়া আর বছর 52 অসাধারণ সুন্দরী এক ভদ্রমহিলার ঘরে ঢোকার ব্যাপারটি একই সঙ্গে ঘটে। ভদ্রমহিলার পরনে ইসলামী কায়দার সিল ওয়াল আর কুর্তা, দোপাট্টা ফেলা রয়েছে আড়াআড়িভাবে শরীরের উপর, মাথার চুলে কয়েকটি রূপলি ঝিলিক। ডিনের দিকে তাকিয়ে চমৎকার ইংরেজিতে প্রশ্ন করেন ভদ্রমহিলা, কি ব্যাপার ডক্টর মিশ্র, এত জরুরি তলব কেন? ডক্টর মিশ্র একটি পান এবং একটি জর্দা মুখে ফেলে বললেন, রেহানাজি, এনারা কলকাতার পুলিশের লোক। আপনার কাছ থেকে আপনার এক ছাত্রীর সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন। আর অফিসার, ইনি হচ্ছেন রেহানা সুলতানা, আমাদের এখানকার ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। রেহানা সুলতানা নমস্কার করেন, তারপর অফিসারের দিকে তাকিয়ে বললেন, আমার কোন ছাত্রীর সম্পর্কে আপনি খবর চাইছেন অফিসার? অফিসার বললেন, বৈজন্তী শুক্লা, ইংলিশে পোস্ট গ্রাজুয়েট করেছে। আপনি মোনার কথা বলছেন? She was one of the brightest student. কিন্তু মোনার কি হয়েছে? আনফর্চুনেটলি মোনাকে হত্যা করেছে। She was brutally murdered with her husband. রেহানা একটা চেয়ারে বসে পড়েন, তারপর বললেন, আমার সঙ্গে ওর হাজব্যান্ডের আলাপ হয়েছিল, কিন্তু এমন কি হলো যে ওদের মার্ডার করা হলো? সেই রহস্যেরই তদন্তে আমরা এসেছি। তবে আপনি কি বৈজন্তী শুক্লা সম্পর্কে কিছু জানেন? মেয়েটির বড় দুঃখী ছিল। ও অরফেনেজে মানুষ। রামবিলাস শুক্লা ওকে দত্তক নেন। অফিসার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মেহবুবা হোসেন ঘরে ঢোকেন। স্যার, বৈজন্তী শুক্লার ডিটেলস। একটা কাগজ তিনি এগিয়ে দেন অফিসারের হাতে। মেহবুব হোসেনের কাছ থেকে কাগজটা নেন অফিসার। চমৎকার হাতের লেখা ভদ্রলোক, মুক্তোর মতো গোটা গোটা। বৈজন্তী আগরওয়াল তখন অবশ্য ছিলেন শুক্লা। যাবতীয় ডিটেলস লিখে দিয়েছেন মেহবুব। অফিসার কাগজটা নিয়ে ডক্টর মিশ্রকে ধন্যবাদ জানিয়ে ওঠেন। অফিসারের পিছনে পিছনেই ঘর থেকে বেরিয়ে আসেন রেহানা সুলতানা। করিডোরেই তিনি ধরেন অফিসারকে। আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। যদি অসুবিধা না হয় তাহলে ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় আমরা একটু বসতে পারি? আপত্তির কোনো প্রশ্নই ছিল না। ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াটি ক্যাম্পাসের পেছন দিকে, মোটামুটি নিরিবিলি জায়গা। ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা সবাই আসেন এখানে। অফিসারকে নিয়ে কোণের দিকে একটা টেবিলে বসেন রেহানা, তারপর বললেন, বৈজন্তী আমার খুব প্রিয় ছাত্রী ছিল। ওর মার্ডার হওয়াটা অত্যন্ত দুঃখের কথা। আমি ভাবতেই পারছি না যে
বৈজয়ন্তীকে মারা হয়েছে। কিন্তু অফিসার, শেষ যেবার বৈজয়ন্তী এসেছিল স্বামীর সঙ্গে, ও আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। তখনও আমাকে বলেছিল, ম্যাডাম, একদম শান্তিতে নেই, বড় কষ্টের মধ্যে আছি। জিজ্ঞাসা করেছিলাম যে স্বামীকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু বৈজয়ন্তী আমাকে জানায় যে স্বামীকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু নিজের আইডেন্টিটি প্রবলেম নিয়ে ভুগছে। সেদিন হঠাৎ আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল বৈজয়ন্তী, ম্যাডাম, মানুষের জন্মের পেছনে তার হাত আছে কি? আমার সেদিন বৈজয়ন্তীর আচার আচরণ খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। ওর চোখের চাউনি স্বাভাবিক বলে মনে হয়নি। অফিসার নিবিষ্ট হয়ে শুনছিলেন রেয়ানা সুলতানের কথা। তিনি বললেন, আপনি একজন অধ্যাপিকা হিসেবে কিভাবে বর্ণনা করবেন বৈজয়ন্তীকে? দেখুন, বৈজয়ন্তী পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল, তার মেধাও খুব ভালো ছিল, এমনিতে আমোদে, তবে সময় সময় অত্যন্ত ইন্ট্রোভার্ট হয়ে যেত। আমার মনে হয় যে ওর মধ্যে একটা ডুয়েল পার্সোনালিটি ছিল। বৈজয়ন্তী যে অ্যাডাপ্টেড চাইল্ড, সেটা আপনি কিভাবে জানতে পারবেন? বৈজয়ন্তী আমাকে জানায় হযরতগঞ্জের বিখ্যাত কাপড়ের ব্যবসায়ী রামবিলাস শুক্লা ওকে দত্তক নেন। শুনেছি বৈজয়ন্তীর বাবা মা নাকি খুব ছোটবেলাতেই গাড়ি দুর্ঘটনায় মারা যান। অফিসার রেয়ানা সুলতানকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যান। হাতের কাগজে রামবিলাস শুক্লার ঠিকানা দেওয়া আছে, ওখানেই যাবেন তিনি। তবে তার আগে রামবিলাস শুক্লা সম্পর্কে খোঁজ খবর নেওয়া দরকার। তিনি লগ্নের এসপির অফিসের দিকে গাড়ি ঘোরাতে বলেন। এসপি অফিসেই ছিলেন। অফিসারের পরিচয় পাওয়ার পর তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। 45 মিনিটের মধ্যে 2 কাপ চা আর 3টি সিগারেট খাওয়ার ফাঁকে অফিসার জানতে পারেন যে হযরতগঞ্জের বিখ্যাত চিকেন ব্যবসায়ী রামবিলাস শুক্লা নিঃসন্তান ছিলেন। ওর স্ত্রী রমাদেবীর কোনো সন্তান হয়নি। এরা এক বন্ধুর মেয়েকে দত্তক নেন। সেই মেয়েই বৈজয়ন্তী। তবে কয়েকদিন আগে এই মেয়েটি কলকাতায় রহস্যজনকভাবে মারা গেছে। রামবিলাস কলকাতায় গেছেন, বাড়িতে আছেন রমাদেবী। অফিসার ঠিক করেন যে তিনি রমাদেবীর সঙ্গে দেখা করবেন। হযরতগঞ্জে এলাকাটি পুরনো লগ্নর মধ্যে পড়ে। এই লগ্ন একদম অন্যরকম। এখানকার বাতাসে বিরিয়ানির গন্ধ মোমো করে। কলিদার পাঞ্জাবি আর চোস্ত পড়া মানুষজন ঘুরে বেড়ায় এদিক সেদিক। মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। চবুতরায় পায়রারা বকম বকম করে। এই হযরতগঞ্জেরই একটা অংশে শুক্লা ম্যানশন। গেটে বন্দুকধারী শান্তি। অফিসার নিজের পরিচয় দিতে সে ভিতরে যায় এবং একটু পরেই ফিরে এসে জানায় যে অফিসার এবং বিক্রম ভিতরে যেতে পারেন। অফিসার ভিতরে ঢুকে দেখেন অ্যান্টিক জাতীয় আসবাবপত্র দিয়ে বাড়িটি সাজানো। এক ভদ্রলোক, বয়স 52-53, নিজের পরিচয় দিলেন বাড়ির মুন্সি বলে। অফিসার আর বিক্রমকে বসান ঘরে, তারপর ভিতরে চলে যান। কিছুক্ষণের মধ্যেই এক পৌড়া ঘরে ঢোকেন। বয়স বছর 60-এর মধ্যেই হবে। একটা সময়ে চেহারায় জৌলুস ছিল তা বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা ব্যক্তিত্ব যথেষ্ট সম্ভ্রমপূর্ণ। ভদ্রমহিলা ভরাট গলায় বললেন,
আমাদের মেয়ে বৈজয়ন্তীর খুনের ব্যাপারে তদন্তে এসেছেন কি আপনারা? অফিসার সম্মতিসূচক ঘাড় নাড়িয়ে বললেন, হ্যাঁ, সেই ব্যাপারেই এসেছি। আমার শুধু দুটো প্রশ্ন আছে আপনার কাছে। 1 নম্বর, বৈজয়ন্তী শুক্লা আপনার নিজের মেয়ে নয়, তাকে আপনার দত্তক নিয়েছিলেন। কোথায় কিভাবে এই দত্তক নেওয়ার ব্যাপারটা হয় সেটা যদি জানান আমাদের। 2 নম্বর প্রশ্নটা হলো, বৈজয়ন্তীর সঙ্গে পবন আগরওয়ালের বিয়ের ব্যাপারে যোগাযোগটা কিভাবে হয়? রমাদেবী অল্পক্ষণ চুপ করে থাকেন, তারপর বললেন, অফিসার, আপনি কি জানেন যে পঙ্কজ মানে পদ্ম কোথায় ফোটে? হ্যাঁ, বাকি তাহলে ধরুন পাঁক থেকেই বৈজয়ন্তীর মতো একটি পদ্মকে আমরা পেয়েছিলাম। কলকাতায় এক বিখ্যাত পতিতাপল্লীর নাম না জানা বাবা এবং বাইজি মায়ের মেয়ে আমাদের বৈজয়ন্তী। আমার স্বামী গান্ধীজির আন্দোলনে ছিলেন, ব্যবসা ছাড়াও নানা রকম সমাজসেবামূলক কাজকর্মে উনি যুক্ত থাকেন। আমাদের যখন কোনো সন্তান হলো না, তখন উনি একটি অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করেন। বৈজয়ন্তীকে ওই অনাথ আশ্রমেই রেখেছিলেন তার মা। অনাথ আশ্রমটি বৈজয়ন্তীর পরিচয় লুকায়নি। আমরাও তাকে দত্তক নিতে দ্বিধা করিনি। বৈজয়ন্তীর মা কখনো আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না, তবে একবার উনি যখন মৃত্যুশয্যায়, তখন একটা খবর এসেছিল। আমরা বৈজয়ন্তীকে পাঠাতে পারিনি, কারণ তখন ও নিজেই টাইফয়েডে ভুগছিল। বৈজয়ন্তীর বিয়ের ব্যাপারটা? ওর এক বিজনেস অ্যাসোসিয়েট শ্যামলাল আগরওয়াল, সেই তার দাদার ছেলের সঙ্গে বৈজয়ন্তীর বিয়ের সম্বন্ধ করেন। ভালো ছেলে, যদিও ডিভোর্সি, তবুও আমরা আপত্তি করিনি, কারণ বৈজয়ন্তীর ব্যাকগ্রাউন্ড ভেবেই। অফিসারের আর জানার কিছু ছিল না। তিনি বিক্রমকে বললেন, চলো বিক্রম, আমাদের যা জানার ছিল তা জানা হয়ে গেছে। পরদিন ভোরেই লগ্ন কলকাতা ফ্লাইটে অফিসার আর বিক্রম মহানগরীতে পৌঁছান। এয়ারপোর্ট থেকে অফিসার সরাসরি লালবাজারে পৌঁছে যান। বিক্রমকেও বলেন তার সঙ্গে লালবাজারে যাওয়ার জন্য। নিজের অফিসে পৌঁছে 1 কাপ কফি খেয়ে অফিসার বললেন, বিক্রম, অপরাধ বিজ্ঞানীরা বলে থাকেন যে অপরাধীরা একটা না একটা ট্রেল রেখে যায়, যাতে তার সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে এত তাড়াতাড়ি এবং এত সহজে অপরাধীর কাছে পৌঁছতে পারবো তা ভাবিনি। বিক্রম বললেন, স্যার, আপনি কি বুঝতে পেরেছেন যে বৈজয়ন্তী আগরওয়াল আর পবন আগরওয়ালের হত্যাকারী কে? অফিসার হাসেন। বিক্রম, মোটিভটা যখন ধরতে পেরেছি, তখন অপরাধীকেও ধরতে খুব একটা সমস্যা হবে না। অপরাধী নিজেকে ক্যামোফ্লেজ করার জন্য অনেক চেষ্টা চলেছিল, কিন্তু সে তা পারেনি। আর পারেনি বলেই আজ আমাদের কাজটা এত সহজ হয়ে গেছে। অফিসার বিক্রমকে নির্দেশ দেন অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করে আনার জন্য। নামের জায়গাটা আপাতত ফাঁকাই থাকবে। এরপর তিনি প্রয়োজনীয় পুলিশের ব্যবস্থা করে নেন। যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতে সময় লাগে আধ ঘন্টা। অফিসার এবং বিক্রম একটা জিপে এবং পিছনে কালো পুলিশ ভ্যানটি যখন রওনা হলো, তখন কর্মব্যস্ত কলকাতা জীবনযাত্রা শুরু হয়ে গেছে। অফিসার নিজে
জিপের স্টিয়ারিংয়ে হুইলে বসেছেন। পুলিশ ভ্যানটিকে তিনি নির্দেশ দিয়েছেন তাকে ফলো করার জন্য। অফিসার জনবহুল কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন ডায়মন্ড হারবারের রোডের দিকে, বেয়ালা ছাড়িয়ে জোকার উদ্দেশ্যে। বিক্রম বুঝতে পারে যে অফিসার আগরওয়ালের বাড়ির দিকে এগোচ্ছেন। তার অনুমান যে অভ্রান্ত সেটা বুঝতে অফিসারের বিশেষ সময় লাগে না। অফিসারকে দেখে, সঙ্গে পুলিশ ভ্যান দেখে গেটের দারোয়ান গেট খুলে দেয়। অফিসার পোর্টিকোর নিচে গাড়ি দাঁড় করান। গাড়ির সঙ্গে ভিতর থেকে বেরিয়ে আসেন রামলাল এবং শ্যামলাল। দুজনেই অফিসারকে দেখে অবাক হন। অফিসার বললেন, খুব ভালো হয়েছে আপনারা দুজনেই একসঙ্গে পেয়েছি। আপনাদের আমার দরকার, চলুন কথা আছে। রামলাল জিজ্ঞাসা করেন, না, আমার ছেলে এবং পুত্রবধূর হত্যাকারীর সম্বন্ধে কি পাওয়া গেল অফিসার? অফিসার বললেন, সে ব্যাপারে পরে কথা বলছি রামলাল বাবু। তার আগে আপনাকে একটা গল্প শোনাই, শুনে নিন একটা গল্প। শ্যামলাল বললেন, এখন আপনি গল্প শোনাবেন অফিসার? আমাদের কি গল্প শোনার সময় আছে? অফিসারের গলা মুহূর্তের মধ্যে কঠোর হয়। গল্পটা আপনাদের শুনতেই হবে মিস্টার শ্যামলাল। গল্পটা শোনা অত্যন্ত জরুরি। হাত উল্টে বসে পড়েন শ্যামলাল। অফিসার বললেন, কৃষ্ণলাল আগরওয়াল নামে এক সম্পন্ন ব্যবসায়ীর দুটি বিবাহ ছিল। প্রথম বিবাহের ফসল রামলাল আগরওয়াল, দ্বিতীয় বিবাহের ফসল শ্যামলাল আগরওয়াল। কি রামলাল বাবু, ঠিক বলছি? রামলাল বললেন, এখনো পর্যন্ত ঠিক। অফিসার শ্যামলালের দিকে ফিরে বললেন, শ্যামলাল বাবু, আমি যদি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। শ্যামলাল বাবু, আপনার থেকে বয়সে অনেক ছোট আপনার এক বোন ছিল, কৃষ্ণলাল এবং যমুনা দেবীর দ্বিতীয় সন্তান। রামলাল বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকেন। হ্যাঁ, তাই। বয়স যখন 5 তখন শ্যামলালের ব্যবস্থাতেই মেয়েটিকে একটি অনাথ আশ্রমে চালান করা হয় এবং মেয়েটি যখন পূর্ণ যুবতী তখন শ্যামলাল এক ঘৃণ্য, নিন্দনীয় এবং চূড়ান্ত অন্যায় কাজ করে। টাকার লোভে রামলাল আগরওয়াল পুত্র পবন আগরওয়ালের সঙ্গে এই মেয়েটি অর্থাৎ বৈজয়ন্তীর বিয়ের ব্যবস্থা করে। উদ্দেশ্য ছিল সম্পত্তি পুরোপুরি গ্রাস করা। আইন অনুযায়ী পবন এবং বৈজয়ন্তীর সম্পর্ক নিষিদ্ধ সম্পর্কের আওতায় পড়ে। এই সম্পর্কে বিবাহ হয় না, কিন্তু চতুর শ্যামলাল টাকা লালসায় এই ঘৃণ্য কাজটি করে। পবনকে সত্যি ভালোবেসেছিল বৈজয়ন্তী। বিয়ের পর ব্যাপারটা শ্যামলালের একটি চিঠিতে জানাজানি হওয়ার পরই পবনের অফিসে মধ্যে ক্ষিপ্ত হয় আর শ্যামলালকে আক্রমণ করে। শ্যামলাল বিপদ বুঝে দুজনকে পৃথিবী থেকে সরাবার পরিকল্পনা করে। অতঃপর ওরা যখন নিজেদের ভালোবাসাকে বোঝাপড়ার জন্য এবং নিজেদের ভালোবাসাকে আশায় অমর করার জন্য দীঘা যাচ্ছে, তখন পেট রাউডিদের কাছে লাগিয়ে শ্যামলাল তাদের হত্যা করে। মৃতদেহটি দুটি গাড়ির মধ্যে সাজিয়ে রাখে। কি শ্যামলাল বাবু, ভুল বলছি? শ্যামলাল মুখ তুলে তাকায়, তার দু চোখে ভীতির ছাপ। রামলাল অস্পষ্ট আর্তনাদ করে মাটিতে বসে পড়েন। বিক্রম হ্যান্ডকাপ নিয়ে এগিয়ে যায় শ্যামলালের দিকে।
এতক্ষণ অপরাধ বিজ্ঞানী রায় সাহেবের কেস ডায়েরি ও জয়ন্ত চক্রবর্তীর লেখা পথের পাশে জোড়া খুন শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।